আমার স্লাইড কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তো আমরা ইথিক্যাল হ্যাকিং এর 4 নম্বর সেশনটা করবো, আর একটা সেশন ইনশাআল্লাহ আমরা নিবো নেক্সট উইকে। তারপর আমরা ওই ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আইডিএস এ চলে যাবো। তো আজকের ক্লাসটা কন্টেন্ট খুব বেশি না, আর অনলাইনে আসলে বেশিক্ষণ ক্লাস নেওয়া যায় না। তো যাই হোক, দুটো টপিক ডিসকাস করবো। তো তোমাদের নেক্সট উইকে আমরা আহ, একটা প্রেজেন্টেশন বা সেমিনার মতো আমরা রাখতে চাচ্ছি। আর দেন আমরা একটা প্রজেক্টের মতো একটা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের মতো একটা থাকবে, সেটা লাস্ট উইকে হয়তো দিলাম। তো এই ব্যাপারে আজকে ক্লাসের পরে একটু ডিসকাস করবো যে কি ধরনের সেমিনার কি করা যেতে পারে। তো আজকে দুটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, ইনুমারেশন আর সিস্টেম হ্যাকিং। তো আমরা জানি যে পর্যায়ক্রমে আমরা 5টা ফেজ দেখেছিলাম। ফেজের প্রথম দিকের ফেজ গুলো আমরা আবার ডিসকাস করেছি লাস্ট দুইটা ক্লাসে। এখন আসলে ইনুমারেশন টা হলো যে যত প্রকার তথ্য অ্যাক্টিভ বা প্যাসিভ রিকগনাইসেস যাই করি না কেন, ইনুমারেশন হলো সব কিছুকে একত্রীভূত করা। যে যে ইনফরমেশন গুলো পাবলিকলি বা প্যাসিভ রিকগনাইসেসের মাধ্যমে কালেক্ট করা হয়, এগুলোকে সব একত্রীভূত করে ব্রেন স্ট্রমিং করে যেন তারা কোনো কি বলে হ্যাকিং করতে পারে, সেইভাবে কমপ্লিট প্যাকেজ অফ ইনফরমেশন গুলা ইনুমারেট করাটাই হলো ইনুমারেশন আর কি, থ্রু দা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ রিকগনাইসেস এর মাধ্যমে। তো আমি ইনুমারেশনটা যদি একটু ফর্মাল ডেফিনেশনের মাধ্যমে বলতে চাই, যে এটা একটা প্রসেস uh, process for gathering the information for the target information, sorry, for target network অথবা টার্গেট সিস্টেম অথবা অ্যাপ্লিকেশন, যেটাকে সিকিউরিটি অ্যাটাক করতে চায় বা হ্যাকিং করতে চায়, সেটা সম্পর্কে সমস্ত ইনফরমেশন কালেক্ট করা একটা প্রসেস। তো কি যে ইনিশিয়াল স্ক্যানিং এন্ড ফুটপ্রিন্টিং, যে জিনিসগুলো আমরা স্ক্যানিং এন্ড ফুটপ্রিন্টিং নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছি। তো এটাকে এই কারণে বলা হয় যে is a key step in the reconnaissance phases of ethical hacking and is often done before exploiting vulnerabilities, মানে vulnerability করার আগে ইনুমারেশনটা করা হয় থাকে। এবং এটা সাধারণত এই যে জাস্ট রাইট আফটার স্ক্যানিং এবং ফুটপ্রিন্টিং এর পরে এটা করা হয়। তো এই ইনুমারেশনের সময় আমরা যে স্পেসিফিক ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করা হয়, তার কিছু এক্সাম্পল আমি এখানে তুলে ধরেছি, যেমন ইউজার নেমস, গ্রুপস, নেটওয়ার্ক শেয়ার সার্ভিসেস, তারপর সিস্টেম অপারেটিং সিস্টেম কি, কোন ভার্সন চলতেছে, এগুলা, ডিএনএস এর বিভিন্ন ডেটা, ইমেল আইডিস, তারপর ওপেন পোর্টস এবং কোন ধরনের সার্ভিস রান আছে ওখানে, রানিং আছে সেই নেটওয়ার্কে বা ওই টার্গেট সিস্টেমে। এই কমন জিনিসগুলোকে তারা কালেক্ট করার চেষ্টা করে, এবং এগুলোতেই তারা পরবর্তীতে স্ট্রাকচার ওয়াইজ অ্যানালাইসিস করে মেইন হ্যাকিংটা করে থাকে। তো এই এই এনিমেশন করার অনেক টেকনিকই আছে। কিছু টেকনিকের নাম জাস্ট আমি এখানে উল্লেখ করেছি, যেমন ডিএনএস এনিমেশন, এসএনএমপি এনিমেশন, নেট বায়াস এনিমেশন, এলডিএপি এনিমেশন, এসএমটিপি এনিমেশন। এই টুলগুলো সেলফ সেলফ সাপোর্টিভ, যে কিভাবে, যেমন ধরো যে এসএমটিপি এনিমেশন হলো ভ্যালিড ইউজার ভ্যালিডিটি ভেরিফাই করে ইমেল সার্ভারের মাধ্যমে। তো এই টুলগুলো সম্পর্কে যদি তোমাদের ফার্দার ইচ্ছা থাকে জানতে পারো, সেগুলোর মাধ্যমে ইনোমারেশন করা যায় আর কি। যেমন নেট বাস ইনোমারেশন হলো শেয়ার রিসোর্স কি কি আছে ওইখানে, তো উইন্ডোজ সিস্টেমের মাধ্যমে সেটা জানা যায়। মানে উইন্ডোজ সিস্টেমের শেয়ার রিসোর্স গুলো জানার জন্য নেট বাস ইনোমারেশন ইউজ করে। তো এই ইনোমারেশনের জন্য যে সিকিউরিটি কনসার্নটা আর কি, সেটা হলো যে অবভিয়াসলি অ্যাটাকার্স এই ইনোমারেশন টেকনিকটা ইউজ করে যে টার্গেট এনভায়রনমেন্টকে ম্যাপিং করার জন্য, সো দ্যাট সে ভালো একটা এক্সপ্লোরেশন করাতে পারে। বাট যারা সিকিউরিটি টিম বা যারা ইথিক্যাল হ্যাকার বা যারা সিকিউরিটি পার্সোনাল অফ এনি অর্গানাইজেশন, তারা যে বিষয়গুলোর উপরে মনিটরিং বা লিমিট করতে পারে, যে সো দ্যাট ইনোমারেশনটা যেন ঘটাইতে না পারে
আনএথিক্যাল হ্যাকাররা বা ম্যালিশিয়াস হ্যাকাররা। তার জন্য তারা যেটা করতে পারে যে আননেসেসারি সার্ভিসেস যেগুলো আছে সিস্টেমে সেগুলো ডিসেবল করে রাখতে পারে। ফায়ারওয়াল আইডিএস সিস্টেম গুলোকে অ্যাক্টিভ রাখতে পারে, সো দ্যাট তারা সাসপিসিয়াস কোয়েরিজ গুলোকে ডিটেক্ট করতে পারে, যেন পারে যে কেউ কোয়েরি করতেছে বা কেউ আম, কোনো তথ্য কালেক্ট করার জন্য স্ক্যান করতেছে, এই জিনিসগুলো ডিটেক্ট করতে পারে। তাই ফায়ারওয়াল বা আইডিএস সিস্টেমকে অ্যাক্টিভ রাখতে পারে। আর স্ট্রং অথেন্টিকেশন এবং অ্যাক্সেস কন্ট্রোল এনফোর্স করা আর কি। যেমন পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া, পাসওয়ার্ড সার্ভিস না করা, এবং প্রতিটা ইউজারের অ্যাক্সেস লিমিট থাকা। এই ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, সো দ্যাট যে এই ইনুমারেশন অ্যাটেম্পট গুলাকে লিমিটাইজ লিমিটাইজেশন বা মিনিমাইজ করতে পারে। তো এই আর কি, যে ইনুমারেশন কি, ইনুমারেশনে কোন ধরনের তথ্য সাধারণত কালেক্ট করে থাকে, কোন ধরনের টেকনিক গুলো ইউজ হয়, এবং তার সিকিউরিটি কনসার্ন গুলো কি, বা কিভাবে ইনুমারেশন অ্যাটাক গুলোকে টু সাম এক্সটেন্ট লিমিটাইজেশন করা যেতে পারে। তো এরপর যদি আমরা ইথিক্যাল হ্যাকিং এ আসি, ইথিক্যাল হ্যাকিং আমরা জানি যে এটা অলরেডি এগুলো সম্পর্কে টুকটাক আমরা আলোচনা করে ফেলছি। তো এখন হলো যে হ্যাকিং মানে সে রিকগনাইসিস করে ফেলছে, স্ক্যানিং করছে, তারপর ইনুমারেশন করছে, এখন সে হ্যাকিং করবে। তো হ্যাকিং গুলো করার জন্য তার বিভিন্ন পন্থা আছে, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন পারপোজে, বিভিন্ন টেকনিকে, বিভিন্ন ধরনের ভালনারেবিলিটির জন্য বিভিন্ন টেকনিক ইথিক্যাল হ্যাকিং অ্যাপ্রোচকে সে ফলো করতে পারে আর কি। তো এখানে আমরা 12টা নাম দিয়েছি, তোমরা অলমোস্ট অনেকগুলো আলোচনা করা হচ্ছে, তারপর প্রতিটা সম্পর্কে আমি একটু একটু করে বলে যাবো, এজ ইট ইজ এ পার্ট অফ সিলেবাস। যেমন রিমোট পাসওয়ার্ড গেসিং, ইভাস ড্রপিং, ডিনায়াল অফ সার্ভিস মানে ডস অ্যাটাক আর কি, বাফার ওভারফ্লোজ, প্রিভিলেজ এসকেলেশন, পাসওয়ার্ড ক্র্যাকিং, কি স্ট্রোক লগার্স, স্নাইপার্স, রিমোট কন্ট্রোল অ্যান্ড ব্যাকডোরস, পোর্ট ডিরেকশন, কভারিং ট্র্যাকস, হাইডিং ফাইলস। তো এরকম এখানে 12-13টা আছে। তো এগুলো সম্পর্কে আমরা যদি একটু একটু করে জানি। যেমন রিমোট পাসওয়ার্ড গেসিং, এটা তো আসলে জাস্ট গেস করা, পাসওয়ার্ড গেস করে ট্রাই করা যে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়ার জন্য। এটা সাধারণত হয়েই থাকে। তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে এটা ফুটবল টিমের নাম এবং 1 2 3 সে দিয়েছিল, জিজ্ঞেস করা যে তার ডেট অফ বার্থ, তার যদি পোষা কোনো প্রাণী থাকে প্রাণীর নাম, অথবা ধরো 1 2 3 4 এরকম কিছু জিনিস দিয়ে গেস করা, এবং এইভাবে সিস্টেমেটিক্যালি তারা ট্রাই করে পাসওয়ার্ড গেসেস পাসওয়ার্ড দিয়ে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে টু এ সিস্টেম অথবা টু এ সার্ভার অফ এ নেটওয়ার্ক। তারপর আছে যে ইভাস ড্রপিং। ইভাস ড্রপিংটা হলো যে কি বলবো, যে গোপনে কোনো কিছু জানা বা শোনা, ঠিক আছে, যেমন আড়ি পাতা মানে সিক্রেটলি কোনো ইনফরমেশন বা লিসেনিং করা অ্যাবাউট দ্য সেন্সিটিভ ইনফরমেশন লাইক পাসওয়ার্ড অথবা কোনো মেসেজ অথবা কোনো কিছু, এই সম্পর্কে গোপনে কিছু তথ্য কালেক্ট করা বা শোনা, ওভার হিয়ারিং করা, এরকম জিনিসগুলোকে বোঝায়। আহ, তো যেমন ধরো যে তোমরা you are on a bus and you secretly listen to 2 people having a private conversation without them knowing, মানে দুজন পিপল কথা বলতেছে এবং তুমি ওই বাসেই আসছো, এবং তুমি তাদের অজান্তে তাদের কনভারসেশন গুলা কিছু সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতেছো বা পয়েন্ট আউট করছো আর কি। তো ইভাস ড্রপিং হলো সামথিং লাইক দ্যাট। ডিনায়াল অফ সার্ভিস নিয়ে অনেকবার অনেক কথা বলা হয়েছে। এটা কোনো সিস্টেম সার্ভার নেটওয়ার্কে অনেক বেশি ট্রাফিক প্রোভাইড করার পরে সে সার্ভিস প্রোভাইড বা তার যে রিসোর্স আছে, রিসোর্স গুলো এক্সস্টেড হয়ে যায়, এবং সে আর আহ, প্রকৃত ইউজারদের বা লেজিটিমেট ইউজারদেরকে কোনো সার্ভিস দিতে পারে না, সে আনঅ্যাভেলেবল হয়ে যায় আর কি। এটা হলো ডিনায়াল অফ সার্ভিস। এতে সিস্টেম ডাউন হয়ে থাকে। তো তখন ইউজাররা, যারা লেজিটিমেট ইউজার, তারা কি বলে আপসেট হয়ে যায়, অথবা তারা ওখান থেকে সার্ভিস নেয় না। তারা যেমন ধরো ব্যাংক কোনো একটা অ্যাপ্লিকেশন লাস্টের দিন অ্যাপ্লাই করার জন্য 3টা ব্যাংক আছে, কোনো একটা ব্যাংককে যদি ডিডোস বা ডস অ্যাটাক দিয়ে যদি স্টপ রাখা যায় 5 আওয়ার, দেখা যাবে অন্য 2টা ব্যাংক সেই ইনকামটা নিজেরা করে নিচ্ছে, এরকম। তো যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে যে
one person stands in a line at a popular food truck um, and keeps ordering 100 different things very slowly. যে একজন ব্যক্তি একটা লাইনে দাঁড়ায় আছে খাবারের, তো সেখানে সে একাই 100টা খাবারের অর্ডার দিচ্ছে আস্তে আস্তে। তখন অন্য যে কাস্টমার গুলো আছে তারা মনে করো যে ওখান থেকে আর কোনো সার্ভিস পাচ্ছে না, তারা ব্লক হয়ে গেল 1-2 ঘন্টার জন্য। এরকম এটা একটা ডস, একটা বিজি রাখা আছে, সার্ভারকে বিজি রাখছে যে ই করার জন্য, সো দ্যাট অন্য সার্ভিস, অন্যদের সার্ভিস লেজিটিমেট ইউজারের সার্ভিস দিতে না পারে। বাফার ওভারফ্লোটাও অলমোস্ট একই রকম, মেমোরিতে অতিরিক্ত ডাটা প্রোভাইড করা, সেন্ড করা, সো দ্যাট মেমোরি স্পেস ওভারফ্লো হয়ে যায়। তখন বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যারকে সে ক্র্যাশ করা অথবা এক্সিকিউট ম্যালিশিয়াস কোনো কোডকে এক্সিকিউট করতে সহায়তা করে আর কি, যখন মেমোরি বাফার বা প্রোগ্রামস মেমোরি বাফার বা মেমোরিটা ওভারফ্লো হয়ে যায় আর কি। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে যে a form has a box for your 3 digit area code. If you paste, মানে একটা ফর্মে 3 ডিজিটের এরিয়া কোড আছে, তুমি যদি 1000 ডিজিট নাম্বার ওখানে দাও তাহলে সিস্টেমটা ক্র্যাশ করে যেতে পারে বা ওয়েবসাইটটা ক্র্যাশ করতে পারে। এবং বিকজ যে বাফার ওভারফ্লো এর কারণে আর কি। তো এরকম। তারপর আমি যদি বলি প্রিভিলেজ এসকেলেশন, এটা হলো, প্রিভিলেজ এসকেলেশন হলো একটা হায়ার লেভেল অ্যাক্সেস বা পারমিশনকে বাইপাস করা আর কি, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট নিয়ে নেওয়া। আর যেমন ধরো আমার, আমি হলাম স্টুডেন্ট অ্যাক্সেস আছে, বাট আমি সামহাও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিলাম, সো দ্যাট আমি বিভিন্ন ডেটা মডিফাই করতে পারবো অথবা কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবো ওখানে। তো এরকম আর কি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট বা হাই লেভেল অ্যাক্সেস বা পারমিশনকে এক্সপ্লয়েট করা। আর পাসওয়ার্ড ক্র্যাকিং, পাসওয়ার্ড ক্র্যাকিং হলো যে পাসওয়ার্ড রিকভারি করা, ওটা তো পাসওয়ার্ড গেসিং ছিল রিমোটলি। এটা হলো যে আহ, ধরো যে কোনো ইয়ে থেকে কোনো টেকনিকের মাধ্যমে বা কোনো লিস্ট অফ প্রিভিয়াস পাসওয়ার্ডস বা এরকম কোনো কিছুর মাধ্যমে কোনো টেকনোলজি, ফর এক্সাম্পল ব্রুট ফোর্স বা ডিকশনারি অ্যাটাক, এগুলোর মাধ্যমে পাসওয়ার্ড বের করে ফেলা বা পাসওয়ার্ড ক্র্যাক করা, তাই হলো পাসওয়ার্ড ক্র্যাকিং। তো এটা একটা উদাহরণ এরকম হতে পারে যে you find a locked diary and use a tool that tries every possible number combination until the lock opens। যেমন অনেকগুলো লক থাকে না, নাম্বার ম্যাচিং করে করতে হয়। তো লক ডায়েরি পাওয়া গেল, তো দেখা গেছে বিভিন্ন কম্বিনেশন, ওখানে 1 থেকে 6 পর্যন্ত ধরো নাম্বার আছে, তো সবগুলো কম্বিনেশন করে কোন একটা কোডের মাধ্যমে লকটা ওপেন হয়ে গেল। তো এটাই বলা হচ্ছে যে জাস্ট আমি গেজের পরিবর্তে আমি সিস্টেমেটিক্যালি বিভিন্ন ধরনের কম্বিনেশন ম্যাচিং করে কোন একটা কম্বিনেশনের জন্য লকটা ওপেন করলাম। এটাই, এই কারণে এটাকে বলা হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাকিং। আর প্রথমটা ছিল গেজিং পাসওয়ার্ড। তো আসলে আমরা জানি যে পাসওয়ার্ড অনেক ধরনের হয় নাওয়াডেজ, এটা তো আমাদের সবারই কমন একটা জানা যে শুধু লেটারের হতে পারে, শুধু নাম্বারের, স্পেশাল ক্যারেক্টার হতে পারে, লেটার এবং নাম্বার হতে পারে, তারপরে লেটার্স এবং স্পেশাল ক্যারেক্টার হতে পারে, স্পেশাল ক্যারেক্টার এন্ড নাম্বার হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে আর কি। তারপর কন্টেন্ট লেটার্স স্পেশাল ক্যারেক্টার এন্ড নাম্বারস, এটা হতে পারে। সাধারণত লাস্টেরটা এখন আমাদেরকে বেশি ইউজ করতে বলে ব্যাংকিং বা যেগুলা সেন্সিটিভ ইনফরমেশন থাকে সেসব জায়গায়। তো এই পাসওয়ার্ড অ্যাটাক গুলা বিভিন্ন ধরনের হয়, যেমন ডিকশনারি অ্যাটাক, যেটা আমাদের লাস্ট বা লাস্ট টু লাস্ট ক্লাসে হয়তো আমরা দেখিয়েছি ক্লাস। ডিকশনারি অ্যাটাক মানে অলরেডি ইউ হ্যাভ দ্য লিস্ট এন্ড দেন কি করা। ব্রুট ফোর্স অ্যাটাক হলো একটা টেকনোলজি, অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমের মাধ্যমে সে বিভিন্ন ধরনের সবগুলো স্পেশাল ক্যারেক্টার, সবগুলো লেটার, সবগুলো নিয়ে সে অ্যালগোরিদমটা রান হতে থাকে এবং কোনো একটা ম্যাচিং এর মাধ্যমে সে হতে পারে ইন করে। তবে এটা পাসওয়ার্ডের লেন্থ বেশি হলে এটা এত সহজে এটা পারে না। এটা দেখা যায় যে একটু কম লেন্থ হলে সে তার টাইমের মধ্যে পারে। আদারওয়াইজ ধরো যে তুমি 9 ডিজিটের বা 12 ডিজিটের পাসওয়ার্ড দিচ্ছ, এটা যত কম্বিনেশন হবে এত কম্বিনেশন সে রান করতে থাকে। মানে it's a matter of huge time, so এত এত টাইম সে মানে হয়তো পাবে না। এই কারণে
বড় এবং বিভিন্ন কম্বিনেশনটা আসলে ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য বেস্ট। হাইব্রিড অ্যাটাক মানে কয়েকটা অ্যাপ্রোচকে ফলো করে করা আর কি, যেমন ডিকশনারি বা ব্রুট ফোর্স যেটাকে একত্রে মার্জ করে যদি কিছু করতে চায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তো তোমরা জানো যে তাকে বিভিন্ন ধরনের ফিশিং টিশিং করে তার কাছে বললো যে আপনার অ্যাকাউন্টটা আপডেট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এরকম করে তার কাছ থেকে একটা কি বলে ইমাজিন করার মতো বা একটা ডুপ্লিকেট একটা ওয়েবসাইটের পেজ শো করে দেখা যায় সেখান থেকে তার সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্ট আপডেট করার চেষ্টা করছে, আসলে ইউজার আইডি পাসওয়ার্ড সে অন্য জায়গায় পাস করে দিবে। এরকম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেও পাসওয়ার্ড অ্যাটাক হতে পারে। শোল্ডার শার্পিং হলো যে ধরো ফর এক্সাম্পল তুমি কিছু একটা কেউ টাইপ করতেছে বা ই করতেছে বা কফি শপে বসে সে পিসিবি করবে, তুমি পিছিয়ে বসে তুমি তার এটা দেখার চেষ্টা করলা যে সে কি টাইপ করলো, মানে তাকে শোল্ডার শার্পিং মানে যে গোপনে পিছন থেকে তার কোনো কিছু করা, যেমন এটিএম বুথ চলতে দেখা এরকম আর কি। এরকম করে পাসওয়ার্ড ক্র্যাক করা আর কি। এটা সাধারণত বাংলাদেশে এটা অনেক সময় হয়ে থাকে, দেখা যায় যে অত অত খেয়াল করে না। তো যেমন অফিসের পিসি গুলোতে এটা কিন্তু হতেই পারে, কারণ অফিসের পিসি গুলো তো সে পেয়ে যাচ্ছে, অ্যাক্সেস পাইতে পারে, ইউজারের ডিফারেন্স থাকে, তখন আর কি দেখা যায় যে এটা করতে ইজি হতে পারে অনেক সময়। তো এই কারণে আমাদের এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে এই টাইপের যেন না হয় আর কি। আর এটা হলো ডাম্পস্টার। ডাম্পস্টার ডাম্পস্টার হলো কি যে আমরা তো ডাস্টবিন বা ট্রাশ বাস্কেট অনেক কিছু ফেলে দিই, তাই না? তো দেখা যায় যে এই 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 ট্র্যাশের মধ্যে যে জিনিসগুলো ফেলে ফেলে দেওয়া হয়, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট তথ্য অনেক সময় পাওয়া যায়। এগুলোর মাধ্যমেই দেখা যায় যে পাসওয়ার্ড বা অনেক সময় অনেক পাসওয়ার্ডের মতো গোপন জিনিসও এই কি বলে এই ফিজিক্যাল ট্র্যাশ থেকে পাওয়া যায়। এটাকে ডাম্পস্টার ড্রাইভিং বলা হয় আর কি, যে তুমি মানে অত কনসার্ন ছিল না, ফেলে দিয়েছো, থ্রো করছো বা কোনো এক জায়গায় লিখে রাখছিল, সেটা পরে কোনো একটা জায়গায় ড্রয়ারে রাখছো, বা সে এটা পেয়ে গেছে, এরকম ডাম্পস্টার মানে তুমি খেয়াল করো না ফিজিক্যালি অন্য কোথাও থ্রো করেছো এরকম। তো পাসওয়ার্ড ট্র্যাকিং কাউন্টার মেজার গুলো কিছু আছে, যেমন ধরো যে সাজেস্ট করে যে এনফোর্স করে যে 7 to 12 ক্যারেক্টারে আলফা নিউমেরিক পাসওয়ার্ড ইউজ করতে। পাসওয়ার্ড চেঞ্জ পলিসি থাকে যে 30 দিন থেকে 90 ডেজ মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করা। তারপরে ফিজিক্যালি আইসোলেটেড এন্ড প্রোটেক্ট দ্য সার্ভার। সার্ভারটাকে ফিজিক্যালি আইসোলেট করা মানে কি, সার্ভারের চার সাইডে আর একটা 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 ছোট আলাদা রুমে সার্ভার রাখা এবং সেটাকে আবার ফিজিক্যালি ব্লক করা, লক করা, যেন সো দ্যাট ফিজিক্যালি ভিতরে কেউ দিতে না পারে। ইউজ সিএসপি ইউটিলিটি টু স্টোর হ্যাশেস অন ডিস্ক, এটা একটা উইন্ডোজের সিকিউরিটি ফিচার। এটার মাধ্যমে একটা এক্সট্রা লেয়ার হয় যেটা পাসওয়ার্ড কি বলে এনক্রিপশন করতে সহায়তা করে। যে এই যে পাশে আমি দিয়েছি যে ইট ইজ ডিজাইন টু অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ এনক্রিপশন টু প্রোটেক্ট পাসওয়ার্ড হ্যাশেস। এটাকে অনেক সময় ওই সিস মানে কি সিকিউরিটি সিস্টেম কি অথবা উইন্ডোজ সিস্টেম কি বলা হয় আর কি। এটার মেইন পারপোজটাই হলো ওই সিকিউরিটি অ্যাকাউন্ট ম্যানেজার ডাটাবেস যেটা আছে সেটাকে এনক্রিপ্ট করে রাখা, সো দ্যাট প্রোটেক্ট পাসওয়ার্ড হ্যাশেস ফ্রম অফলাইন অ্যাটাক। ঠিক আছে, তো এই ধরনের ইউটিলিটিও ইউটিলাইজ করা হয়। আর এছাড়া মনিটর দ্য সার্ভার লগস ফর ব্রুট ফোর্স অ্যাটাকস অন ইউজার অ্যাকাউন্টস। দেখা যায় সার্ভার লগ দেখা যায় কোনো ব্রুট ফোর্স অ্যাটাক হয়েছে কিনা, তো লগ দেখলে বোঝা যায় যে কয়জন ট্রাই করছে, কখন ট্রাই করছে, কোন কোন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছে, এগুলো দেখেও কিছু ধারণা নেওয়া যায়। তো এখানে পাসওয়ার্ডটা যেহেতু আমাদের কমন ইয়েতে থাকে, তাই আমি একটু একটু ডিটেলসে গেছি যে পাসওয়ার্ড ট্র্যাকিং সম্পর্কে, এটা একটু তোমরা দেখো। এরপর 7 নম্বর হলো, মানে আমি এই যে পাসওয়ার্ড ক্র্যাক ছিল 6, আমি সাথে আবার আসছি যে কি স্ট্রোক লগগার আর কি। কি স্ট্রোক লগগার এটা ওইটাই যে সে কোন কি প্রেস করছে সেটা আহ, সেটাকে সে ক্যাপচার করতে পারে, সো দ্যাট পাসওয়ার্ড বা অন্য কোনো কনফিডেন্সিয়াল ডেটা সেই কি স্ট্রোক ক্যাপচারের মাধ্যমে সে বের করে ফেলতে পারে।
ঠিক আছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ফর এক্সাম্পল চিনি ইনভিজিবল স্পাই সিটস বিহাইন্ড ইউ, মানে একটা স্পাই ছোট তোমার পিছে বসছে এবং রাইট রাইটস ডাউন এভরি সিঙ্গেল কি ইউ প্রেসেস অন ইউর কি, মানে একদম স্পেস, কোশ্চেন মার্ক, কোন অ্যালফাবেট সবকিছু সে পিস থেকে নিচ্ছে ইনক্লুডিং ইউর পাসওয়ার্ড। ব্যাপারটা এরকম হয়। এটা হলো কি স্ট্রোক লগ। স্নাইপার্স, এটা তো আমরা দেখছি যে এটা আসলে আহ কোন সফটওয়্যার বা হার্ডওয়্যারের মাধ্যমে আহ, মানে এটা একটা প্যাকেট অ্যানালাইজার আর কি বলা যেতে পারে, সফটওয়্যার হার্ডওয়্যার টু ক্যাপচার অ্যানালাইজ অল ডেটা ট্রাভেলিং থ্রু নেটওয়ার্ক। ঠিক আছে, তো নেটওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হয় সেগুলোকে সে অ্যানালাইজ করতে পারে। আহ, এটা অনেকটা বলা যেতে পারে যে ট্যাপিং এ ফোন লাইন, এবং ফোন ট্যাপ করে ওখানে আবার শোনা যে দুজনের মধ্যে কি কথাবার্তা হচ্ছে এরকম, সো দ্যাট নেটওয়ার্কের মধ্যে দিয়ে যত ডাটা যায় সে চাইলে ওগুলা ক্যাপচার করে বুঝতে পারে যে কি ধরনের ডেটা সে করেসপন্ডেন্স করছে। এরপর হলো রিমোট কন্ট্রোল অ্যান্ড ব্যাকডোরস। রিমোটলি কন্ট্রোল করা আর কি, যাই হোক মানে একটা সফটওয়্যার, কোন একটা সফটওয়্যার ইনস্টল করা যায় সো দ্যাট অ্যাটাকার দূর থেকে আনঅথরাইজ রিমোট অ্যাক্সেস নিতে পারে সিস্টেমের মধ্যে, সো দ্যাট সে নর্মাল অথেন্টিকেশনকে বাইপাস করে ফেলে। উদাহরণ হতে পারে যে you secretly install an app on your friend's phone that lets you see their screen and control it from your own house, something like that. পোর্ট রিডিরেকশন, এটা হলো যে পোর্ট থেকে যে পোর্টে যাওয়ার কথা সে ওই পোর্ট থেকে না দিয়ে অন্য পোর্টে তাকে রিডিরেক্ট করে দেওয়া আর কি। তো এটা এটা একটা হোস্টকে যদি কম্প্রোমাইজ করা হয় তাহলে সেটা হলো নেটওয়ার্ক ট্রাফিক গুলোকে ওয়ান পোর্ট থেকে আনাদার পোর্টে সে পাঠায় দেয়, বাই ফায়ারওয়ালকে বাইপাস করে আর কি। যেমন বিষয়টা যদি আমি এইভাবে বলি, a secure building only allows delivers through the front door. সিকিউরিটি বিল্ডিং, একটা বিল্ডিং আছে ফর এক্সাম্পল আমাদের বিউটি ক্যাম্পাসে, শুধু মেইন এন্ট্রান্স দিয়ে ধরো ডেলিভারি অ্যালাউ করে, যেটাকে আমি বলতেছি পোর্ট নাম্বার 80। তো এখন বলছে an attacker tricks a janitor inside to open a side door। তো একটা অ্যাটাকার একটা সাইড ডোর ওপেন করে ফেলছে, আহ, তো যেটাকে পোর্ট পোর্ট নাম্বার 1 2 3 4 বলছে। এবং তখন বলছে যে রিডিরেক্ট অল ট্রাফিক টু দা সিওস অফিস, এবং সব ট্রাফিক গুলো সে পোর্ট নাম্বার 22 দিয়ে দিয়ে দিচ্ছে। এই মানে কোন একটা মেশিনকে সে কম্প্রোমাইজ করে ট্রাফিক গুলাকে কোনো দিকে কোনো একটা দিকে বাইপাস করে দেওয়া, সো দ্যাট যে কি বলে যে কোনো ধরনের ভালনারেবিলিটি সে ই করতে পারে, অথবা যে অথেন্টিকেট ইনফরমেশন যার কাছে যাওয়ার কথা তার কাছে না দিয়ে সে অন্য কারোর কাছে সে রিডিরেক্ট করে দিল আর কি। এরপর কভারিং ট্র্যাক্স হলো যে কোনো অঘটন ঘটানোর পরে সেটাকে আবার ঢেকে দেওয়া। কারণ আমি বালুতে হাঁটলাম, একটু পিছন দিকে গিয়ে আবার বালুটাকে সমান করে দিলাম যে পায়ের পরিষ্কারটা যেন বোঝা না যায়, ব্যাপারটা এরকম আর কি। সো দ্যাট সিস্টেম লগ বা মনিটরিং লগ সেগুলো থেকে যেন তাকে ক্যাচ করা না যায়, বা সে যেন লং টাইম স্টে করতে পারে আরো মোর ভালনারেবিলিটি ঘটানোর জন্য, এরকম হতে পারে। তো এটাই বলছি যে আফটার স্নেকিং এ কুকি, মানে ফর এক্সাম্পল আফটার স্নেকিং এ কুকি ফ্রম দ্য জার, ইউ ওয়াইপ দ্য ক্রামস এন্ড পুট দ্য লিড ব্যাক অন সো নো ওয়ান, মানে তুমি জার থেকে কোনো কিছু খাবার নিলে তারপরে তুমি উপরের দিকে আবার একটু সমান করে রাখার চেষ্টা করলে, সো দ্যাট কেউ যেন না বোঝে যে তুমি নিয়েছো, অথবা তুমি একটা দুটো নিশ্চয়ই ওই জায়গাটা যদি ই হয়ে থাকে তাহলে বুঝতে পারবে যে সামওয়ান টেক ফুড ফ্রম দিস জার। এটা একটা উদাহরণ জাস্ট। লাস্ট ওয়ান হলো হাইডিং ফাইলস। ফাইলকে হাইড করা। ফাইলকে হাইড করাটা হলো যে ম্যালিশিয়াস ফাইলকে মানে কোন একটা ম্যালিশিয়াস ফাইল একটা কম্প্রোমাইজ সিস্টেমের মধ্যে ঢুকায় রাখা। ওটা এমন ভাবে ঢুকে থাকবে যে যখন ধরো আমার পিসিতে ঢুকানো হয়েছে কম্প্রোমাইজ আমার সিস্টেমটা, এবং আমি ঢুকে যদি আবার বুঝে ফেলি যে এই ফাইলটা অন্য জায়গা থেকে আসছে তাহলে তো আর হলো না। তো আমার পিসিতেই থাকবে, বাট স্টিল এটা আমি বুঝবো না, হিডেন অ্যাট্রিবিউট বা এরকম থাকবে। তো এর কিছু আহ, ই আছে, টেকনিক আছে, যেমন একটা আছে যে স্টিগ্যানোগ্রাফি। স্টিগ্যানোগ্রাফিটা হলো যে কোনো একটা ইমেজের মধ্যে কোনো সেন্সিটিভ ইনফরমেশনকে হিডেন রাখা আর কি, এরকম। তো আমি যদি হাইডিং ফার্স্ট একটা উদাহরণ এখান থেকে দিই, ইউ ডু নট জাস্ট পুট এ সেক্রেট ডকুমেন্ট ইন এ ড্রয়ার,
you hide it inside a different boring looking book so no one thinks to look for it, মানে আমি একটা সেকেন্ড ডকুমেন্ট ড্রয়ারের মধ্যে রাখলাম সেটা না, আমি দেখা গেছে যে আমি ড্রয়ারের মধ্যে রাখছি বাট এর মধ্যেও কিছু ডিফারেন্ট ওয়েতে এটা খুবই ক্যাজুয়ালি সে মনে করবে না যে এটার মধ্যে দামি কিছু থাকতে পারে, এরকম কোনো কিছুর মধ্যে আবার একটু সেপারেটলি ওটা রাখলাম যেন সে মনে করতে না পারে যে এখানের মধ্যে এরকম একটা জিনিস থাকতে পারে, এরকম আর কি। একটু হিডেন রাখা, একটু গোপন রাখা, একটু হাইড রাখা যে কোনো ম্যালিশিয়াস ফাইলকে অনেক কম্প্রোমাইজ। তো এই স্টেনোগ্রাফিটা একটা অনেক বড় একটা টেকনিক, এটা নিয়ে অনেক গবেষণা বাহিক হয়। এটা আসলে মূলত প্রসেস অফ হাইডিং ডাটা ইন এন ইমেজ। একটা ইমেজ থাকবে, ইমেজ দিয়ে যাবে, মনে হবে যেটা ইমেজ আছে বাট এর মধ্যেও বিভিন্ন জায়গায় সিক্রেট ডেটা থাকবে। তো এটাকে এখানে বলা হচ্ছে ইটস এ প্রসেস অফ হাইডিং ডেটা ইন ইমেজ ইজ কল্ড স্টেনোগ্রাফি। এটা একটা পপুলার মেথড ফর হাইডিং ডাটা ইন এ ফাইল। কি বলে যে এই কারণে ইউটিলাইজ গ্রাফিক ইমেজেস অ্যাজ হিডেন প্লেস। এখানে অ্যাটাকার যে ধরনের ইনফরমেশন গেম ব্যাক করতে পারে, মানে গোপনে এই ধরনের ইমেজের মধ্যে যে ধরনের ইনফরমেশনকে রাখতে পারে তার কিছু উদাহরণ অফ ইনফরমেশন এরকম হতে পারে যে সোর্স কোড ফর হ্যাকিং টুল, তারপরে লিস্ট অফ কম্প্রোমাইজ সার্ভার, তারপরে প্ল্যানস ফর ফিউচার অ্যাটাক, অথবা কোনো সিক্রেট কুকি রেসিপি সামথিং লাইক দ্যাট আর কি। যে বিভিন্ন ধরনের এরকম ইনফরমেশন একটা ইমেজের মধ্যে সে রেখে দিল, বাট নর্মালি অন্য কেউ দেখলে সে বুঝবে না যে আসলে সে তো ভাববে শুধু একটা ইমেজ, বাট এটার মধ্যে হয়তো অনেক সিক্রেট ইনফরমেশন আছে যেটা স্টেনোগ্রাফি এর মাধ্যমে টেকনিকের মাধ্যমে সে এখানে স্টোর করেছে। তো মূলত এই ছিল আসলে ছোট কিছু টপিক আমাদের ইনোভেশন সিস্টেম হ্যাকিং নিয়ে। তো আমরা এখন এই বিষয়ের উপর আরেকটু করতে চাচ্ছিলাম যে আমাদের নেক্সট যে ইটা আছে আর কি, নেক্সট উইক আর কি, নেক্সট উইকে আমরা একটা সেমিনার করতে চাচ্ছি। তো সেমিনারটা আমরা আমরা তো 28 জন স্টুডেন্ট আমি যতটুকু জানি। হ্যাঁ, অনেকে চলে আসতে আসতে। তো আমরা 28 জন, তাই না? সিআর কি আছো? নাই। আচ্ছা, মানে আমি চাচ্ছিলাম যে এই 28 জন, জি স্যার, হ্যাঁ, আসছি নাকি স্যার। এটা আমরা যে মানে নেক্সট ক্লাসে আর কি, নেক্সট ক্লাস না, নেক্সট টু নেক্সট ক্লাসে আমরা চাচ্ছি যে একটা সেমিনারের সেমিনার দিবা তোমরা। তো সেমিনারটা হতে পারে যে ধরো 28 জন, তো 28 জন তো, তাই না? তোমরা 28 জন না? স্যার আমাদের অ্যাকচুয়ালি 25 জন স্টুডেন্ট। 25 জন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে 25 জন যদি হয় তাহলে 3 8 24, আর 8টা গ্রুপ হবে। 8টা গ্রুপের রোল নাম্বার, এটা এক্সেল হবে, গ্রুপ নাম্বার, তারপর রোল নাম্বার, তারপরে নেম, আর হলো সেমিনার টপিক। তো এটাই সেমিনার টপিকটা, মানে এরকম চাচ্ছি যে 12 মিনিট করে একটা টিম যদি প্রেজেন্ট করে আর কি, নট মোর দেন 12 মিনিট। ঠিক আছে, তা সেখানে 3 জন মানে 4 মিনিট করে, 3 থেকে 4 মিনিট করে প্রেজেন্ট করবো, 12 মিনিট হলো ম্যাক্সিমাম আর কি। তো এইভাবে একটা প্রেজেন্টেশন হয়। প্রেজেন্টেশন টপিক গুলো আমি বলে দিই, যেমন উদাহরণ বলে দিচ্ছি আর কি। মানে অবভিয়াসলি এটা হলো ইথিক্যাল হ্যাকিং, ঠিক আছে ভাই? তো এটাতে আহ, যদি তোমরা কেউ কমপ্লিটলি টেকনিক্যাল সিমুলেশন বা কোনো কিছু দিয়ে যদি একটা প্রেজেন্টেশন বা সেমিনার দিতে চাও, দ্যাট ইজ ভেরি ওয়েলকাম ফর আস। যদি কেউ সেমি টেকনিক্যাল, সেমি কি হয় তাও হতে পারে। কেউ কোন একটা কনসেপ্ট সম্পর্কে, আহ, যেমন ধরো সে ব্রুট ফোর্স অ্যাটাক, এটা টপিক হতে পারে। কথার কথা বলছি, ব্রুট ফোর্স অ্যাটাকটা কি, কেন হয়, কিভাবে ইনসাইট ইনসাইটটা কিভাবে কাজ করে, এটার আহ, কোনো বড় ইনসিডেন্টের উদাহরণ, এটাকে মিটিগেট করা যায় কিভাবে। কথার কথা বলছি যে দিস ক্যান বি দা ওয়ে আর কি, মানে যেখানে তোমার বেসিক থেকে মানে ডেফিনেশন থেকে শুরু হয়ে অ্যাজ মাস অ্যাজ পসিবল তুমি ভিতরে যেতে পারো আর কি।
তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং and its impact on the কি বলে social engineering and its impact on teenagers, অথবা social impact on its impact on mobile financial services, এরকম ভাবে লুক্রেটিভ মানে কোন একটা কনসেপ্ট, যে কনসেপ্ট গুলো তোমরা এই কোর্সের মাধ্যমে শিখেছো, যে টুল গুলো সম্পর্কে তুমি ধারণা নিছো, সেগুলো কি একটু প্র্যাকটিক্যালিটির সাথে মিল রেখে সেমিনারের টপিক গুলো যদি করা যায়, সো দ্যাট তবে হ্যাঁ, আমি যে বললাম যে 8টা গ্রুপ হবে, গ্রুপ 8টা থেকে 10টার বেশি কিন্তু করা যাবে না, মানে কোনো গ্রুপে হয়তো 2জন হয়ে যেতে পারে। আহ সুতরাং 8টা থেকে 10টা গ্রুপ হবে, তিনজন করে মেম্বার। তবে কিছু একটা দুটো গ্রুপে 2জন করে হতেও পারে। আহ আর এই যে এটা বললাম, এর জন্য তোমরা টেক্সট বুক, অনলাইন, তারপর কোন আর্টিকেল, অথবা কেউ যদি মনে করো যে না কোনো একটা কি বলে একটা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং রিলেটেড একটা টপিক আছে যেটা স্যার এখন ডিসকাস করে, বাট স্টিল ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক এবং এটা সম্পর্কে একটা সেমিনার দেওয়া যেতে পারে, সেটা হবে। এই কারণে ওই যে এক্সেলের মধ্যে তোমরা টেন্টেটিভ 2টা করে টপিক দিবা, আমি এটা ফাইনালাইজ করে দিব একটা, তো সো দ্যাট তোমরা ওইটার উপর প্রেজেন্টেশনটা বা সেমিনারটা দিলে আর কি। তো এটা হবে হলো নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসটা হবে মনে হয় 10 তারিখে, তাহলে 17 তারিখের দিকে এটা আমরা করবো আর কি। ঠিক আছে, তো তারপরে আমরা দেখবো যে আমরা আর একটা অ্যাসাইনমেন্ট কি দেওয়া যায়। ঠিক আছে, তো এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, একটা মানে প্রেজেন্টেশনই বাট সেমিনার আকারে। এর আগে আমরা যেরকম এটা দিছিলাম। এটা এমন না যে জাস্ট তুমি বই থেকে পড়ে পড়ে শোনাচ্ছ না, তুমি ওই টপিকটার মধ্যে স্টাডি করবা, তুমি ওই জিনিসটা কি, ডেফিনেশন, ঠিক আছে, ডেফিনেশন ডাইরেক্ট কোথায় দিলা না, তুমি ডেফিনেশনটা 2-3টে জায়গা থেকে দেখলে, দেখে তোমার মতো করে একটু বানাইলা, বা তারপর ডেফিনেশন প্রপার্টি গুলোকে তুমি একটু পয়েন্ট আউট করলা, তারপর এটা ইউটিলাইজেশন, এটা টেকনিকটা কি, এটা কিভাবে ওভারকাম করা হয়, এটার ইম্প্যাক্টটা কি, কোন কোন টুলই হয়, একটা সিমুলেশন স্ক্রিনশটের এক্সাম্পল, এইভাবে মানে it will give a knowledge for a topic to very from the very basic to at least moderate or কি বলে মিড লেভেল টু আপার মিড লেভেল নলেজ, এরকম হবে আর কি। তো সেমিনার মানে একটা ইন্ডিপেন্ডেন্টলি, ওইটার 10 মিনিটের সিনারিওটা যেন ইন্ডিপেন্ডেন্টলি ওই টপিকের একটা নলেজ শেয়ার করে, ঠিক আছে, এভাবে দিবা আর কি। সো দ্যাট মানে তোমাদের মানে এটা একটু সিরিয়াসলি নিলে মার্কটা যেমন ভালো আসবে, প্লাস তোমার কাছে মনে হবে তুমি ওই জিনিসটা তো তুমি এই কোর্সের মাধ্যমে শিখতে পারলে আর কি, এবং আমরা হয়তো বা তোমাকে একটু ভালো অ্যাসেসমেন্ট করতে পারি, এইভাবে একটু সিরিয়াসলি ওটা নিলে মোটামুটি তোমরা ভালো করবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো জি দীপ্ত, হ্যাঁ হ্যাঁ বলো স্যার, বলো। একটা ইস্যু তো হয়ে গেছে স্যার। 17তেও তো স্যার একটা এক্সাম আছে, ওটা কি এক উইক পরে নেওয়া যেত প্রেজেন্টেশনটা? ও শুধু কিসের এক্সাম? স্যার ওই দিন স্যার বাংলাদেশ ব্যাংকের এক্সাম স্যার। ও, সবারই নাকি খালি তোমার? স্যার ওই দিন আমার তো আছে স্যার, আমি জানি। এখন স্যার বাকিদেরটা আমি ঠিক জানি না। আচ্ছা আসলে সমস্যা হলো যে আহ, আচ্ছা তুমি তোমার প্রিপারেশন নাও 17 তারিখ নিয়ে, তারপর দেখা যাবে। তোমার যদি হয় তো তুমি বা তোমার গ্রুপের ব্যাপারটা আমি দেখবো আর কি, হ্যাঁ। ওকে। কারণ আসলে আমাদের আসলে খুব বেশি সময় নেই, এই অক্টোবর মাসটাই আছে। নভেম্বরে মনে হয় 2টা ক্লাস আছে, তার মধ্যে দেখা যাবে যে একটা মেকআপ বা ওই যে পরীক্ষা টরীক্ষা বা এটা সেটা নিয়েই লাগে। ঠিক আছে, আর ওই ঠিক আছে দীপ্ত, তোমার তো দেখবো, কিন্তু তুমি প্রিপারেশন নিয়ে রাখো, জি ওইদিন স্যার। না দিলে অন্যদিন দিলা আর কি, এরকম জি স্যার। অন্যদিন এটা ক্লাসের গ্যাপে নিয়ে নিও। ঠিক আছে, আর মিড টার্ম পরীক্ষা দিছো তোমরা? জি স্যার। জি স্যার। জি পরীক্ষা স্যার। কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? ভালো স্যার, মোটামুটি। আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি এবার বেশি করে মার্ক দিয়ে দিন। মার্ক তো আমি দিতেই থাকি, কিন্তু আমি জানি না যে ঠিক আছে, তাহলে তোমরা রেকর্ড বন্ধ করো। আহ, তো ঠিক রেকর্ডটা বন্ধ করতে বলছিলাম মনে হয়, কেউ একজন রেকর্ডিং করতেছো, ক্লাসের ফাইলটা বড় করে লাভ নেই। কে করতেছিল রেকর্ডিং?
বের সিআর করতেছে তো সিআর সিআর রেকর্ডিং এ দিয়ে নিজেই চলে গেছে মনে হয়। স্যার আপনি এখান থেকে রেকর্ডিংটা অফ করে দেন স্যার। Let's say if yes, you will receive an email notification when the cloud recording is ready. Stop recording to the